ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তৈষিত্বা প্রণমামি মুহুর্মুহুর। নমস্কার। নিবেদিতার ভারত দর্শনের আজ 229তম পর্ব। আপামর ভক্তমণ্ডলী বিশ্বের যে প্রান্ত থেকে যেভাবে এই পানারাম চ্যানেলের ইউটিউবের মাধ্যমে অনুষ্ঠানটি উপভোগ করে থাকেন প্রতি রবিবার সকাল 6টার সময়, তাদের সকলের প্রতি ভুয়ো ভুয়ো প্রণতি জ্ঞাপন করি। আগের দিনে 228তম পর্বে আমি মায়ের সম্পর্কে আলোচনা করছিলাম, নিবেদিতার দৃষ্টিতে শ্রী শ্রী মা। সেখানে একটা ইঙ্গিত দিয়েছিলাম, বা তার আগেতেও ইঙ্গিত দিয়েছিলাম, নিবেদিতার দ্য ক্রেডল টেলস অফ হিন্দুইজম বইটির মধ্যে যেভাবে রামায়ণ, মহাভারত সহ ভারতের পুরাণের বিভিন্ন দিকগুলিকে তুলে 33টি কাহিনী অবলম্বনে একটা ভারতবর্ষের পূর্ণাঙ্গ ঐতিহাসিক পুরাণ তত্ত্বকে তিনি বিশ্বের মানব সমাজে তুলে ধরার প্রয়াসী ছিলেন। আমাদের রামায়ণ, আমাদের মহাভারত ভারতবর্ষের মানুষের কাছে এবং নিবেদিতার কাছে কতখানি সেটি গুরুত্ব পেয়েছিল, সেখান থেকে কিছু আলোচনা করার আজকে আমি বেশ কয়েকটি পর্বকে বেছে নিয়েছি, যেটি হয়তো বেশ কয়েকটি পর্বেও আমাকে এগোতে হবে। এটা অনেকের অনুরোধেই আমি প্রথমেই নিবেদিতার দৃষ্টির আলোকে শ্রীরাম ও সীতা চরিত্রের মূল্যায়ন কিছুটা করার চেষ্টা করব। কারণ আমরা ভারতবর্ষীরা কিভাবে শ্রীরামচন্দ্রের সর্বোচ্চ সত্যবাদীর এবং ন্যায়নিষ্ঠার প্রজাপালক, পিতৃসত্য পালন, মাতৃধর্ম পালন, স্ত্রী ধর্ম পালন কিভাবে করেছিলেন, কোন দৃষ্টিকোণ থেকে করেছিলেন, আর নিবেদিতা সেটিকে কোন দৃষ্টিতে গ্রহণ করেছিলেন, আর আমরা ভারতীয়রাই কিভাবে সেটি গ্রহণ করি, এগুলি আমাদের কাছে আজকে ভীষণ প্রয়োজন জানা। পুরাণকে পুরাণের দৃষ্টিকোণ থেকে নেয়া বা পুরাণকে বর্তমান এবং ভবিষ্যতের স্বার্থে ব্যবহার করা, সেটা আমাদের যুগোপযোগী করে নেওয়া কিন্তু আমাদের সামাজিক স্বার্থে, ব্যবহারিক স্বার্থে, মানবিক স্বার্থে প্রযোজ্য বলে আমার মনে হয়। রামায়ণের আদি কবি বাল্মীকি যে রামায়ণ চরিত্রটি রচনা করেছিলেন, প্রচেতার দশম পুত্র ঋষি বাল্মীকির নাম প্রাচীনতম বৈদিক সাহিত্যে পাওয়া যায়, আমরা দেখেছি। বহুকালের পূর্বেই কিন্তু এই সবগুলি রমেশচন্দ্র মজুমদার আমাদের সন্ধান দিয়েছেন। ঐতিহাসিকদের মতে রচনাকাল এই 500 অব্দ হতে পারে খুব সম্ভবত। এই রাম কাহিনী প্রথমে সুত মাগধদের দ্বারা গৃহীত হতো, বা তারা গানের সাহায্যে সেটি প্রকাশ করত। কিন্তু পরে যখন বাল্মীকি রচিত অমর কাহিনী লিপিবদ্ধ হয়, তখন তা সম্প্রসারিত হয় বেশিভাবে। সম্ভবত তারও অনেক পরে রামায়ণে উত্তরকাণ্ড সংযোজিত হয়। বর্তমানে সব ভারতীয় ভাষায় কিন্তু রামায়ণ কাহিনী অবলম্বন করে বহু গ্রন্থ পাওয়া যায়। আবহকালের এবং আবহমানকালের শ্রেষ্ঠ কবিকুল কালিদাস, ভবভূতি প্রমুখ এই কাহিনীকে অবলম্বন করে সুমহৎ কাব্য রচনা করেছেন। আবার অখ্যাত কবিগুলো কিন্তু অনেক রামায়ণ মহাভারতকে নিয়ে অনেক কীর্তি রচনা করেছেন। এইভাবেই বহুকাল ধরে কিন্তু রামায়ণের মুখ্য দুটো চরিত্র রামচন্দ্র এবং সীতার ভাবমূর্তি জনমানসে বিভিন্নভাবে প্রতিফলিত হয়েছে। কেউ সীতাকে বড় করেছেন, কেউ রামকে বড় করেছেন, কেউ রামের কর্তব্য জ্ঞান, পিতৃসত্য পালন, অহংকারী, হিংসুটে এবং অন্যায়কারী ওই দশরথের ভিন্ন ভিন্ন যে স্ত্রী যারা ছিলেন, কৌশল্যা, কইকেয়ী, সুমিত্রা, এইসব যে তাদের বিভিন্ন রূপগুলি বিভিন্নভাবে যে আমরা খুঁজে পাই, সেখানে রামচন্দ্র জেনেও তাদের প্রতি শ্রদ্ধাশীল হয়েছেন বিভিন্নভাবেই। সেগুলো কতখানি অবিচার বা অন্যায়, সেগুলোর বিচারে নয়, রামচন্দ্রের কর্তব্যের বিচারে। যেমন পিতার বাক্যকে তিনি মান্যতা দিয়ে কবে তার কোনো
স্বার্থে দ্বিতীয় পত্নীকে তিনি কোনোভাবে বর দিয়ে ফেলেছিলেন। সেই বরের যখন প্রয়োজনীয়তা হলো নিজের স্বার্থে সেই স্ত্রী সেটি চেয়ে বসে তাকে বিড়ম্বনার মধ্যে ফেলে দিলেন। রামচন্দ্র তাকে সাহায্য করলেন পিতৃসত্য পালনের জন্য, তিনি বনবাসে স্বেচ্ছায় চলে গেলেন। এই ইতিহাস আমরা জানি। রামের প্রজাদের প্রতি বাৎসল্য ভাব বলুন বা কর্তব্য জ্ঞান বলুন করতে গিয়ে সীতাকে বিসর্জন দিতে তিনি কুণ্ঠাবোধ করেননি। সন্তান প্রসবকামী সীতা দেবীকে প্রজা পীড়নের জন্য, প্রজাদের মন জয় করার জন্য সামাজিক দৃষ্টিকোণ থেকে সেখানেও তিনি কর্তব্য পালনে অবিচল থেকেছেন। কিন্তু সীতার প্রতি তার কি বিচার? রামায়ণ আমরা বলি, সীতায়ন বলি না। কিন্তু এক নারী হিসাবে নিবেদিতার দৃষ্টিকোণ থেকে সেগুলিকে আমরা তুলে ধরার চেষ্টা করব। বিভিন্ন দৃষ্টির বাইরেও কিছু দৃষ্টি থাকে, সেগুলিকে সামনে রাখার চেষ্টা করব। এই শ্রীরামচন্দ্র এবং সীতার ভাবমূর্তি জনমানসে যেভাবে রচিত হয়ে রয়েছে, ভগিনী নিবেদিতাও এই মূর্তির অসামান্য ভাষ্যকার হয়েছিলেন। সেটা সিস্টার নিবেদিতার রচনাবলীর মধ্যে আমরা পাই। তার দৃষ্টির আলোকে না দেখলে বাল্মীকি রচিত এই অনন্য চরিত্র দুটিকে যথাযথ বোঝা যায় না। তিনি নতুন আলোক সম্পাত করে এই চরিত্র দুটির প্রকৃত মহিমা উদ্ঘাটিত করেছেন, যার ফলে চরিত্র দুটি নতুন মাত্রা পেয়েছে। একেবারে সাম্প্রতিককালে রাম ও সীতা চরিত্রের পুনর্নির্মাণ অর্থাৎ রিকনস্ট্রাকশন করবার প্রয়াস করেছেন বর্তমানের নারীবাদীরা, এবং ইতিহাসের অর্থনৈতিক ব্যাখ্যা তারা করেছেন। এবং ব্যাখ্যাতারা এরা যে প্রচেষ্টা করেছেন তাকে রিকনস্ট্রাকশন বা পুনর্গঠন না বললে, যদি ডিকনস্ট্রাকশন বা গঠন ভঙ্গের প্রয়াস বলাই বোধহয় সমীচীন। কারণ বাল্মীকি বর্ণিত নরচন্দ্রমা রাম এদের দৃষ্টিতে নিষ্ঠুর নারী হন্তা, সীতাকে আত্মহত্যায় প্ররোচনা দিয়েছেন। এটা অস্বীকার করার উপায় নেই। রামায়ণের দৃষ্টিকোণ থেকে যদি আমরা বিবেচনা করি, দেখব সীতা স্বেচ্ছায়, যিনি প্রকৃতি থেকে জীবন পেয়েছিলেন, ওই কৃষকের নাগল চষার বোটা থেকে ধরিত্রী থেকে আবির্ভূত হয়েছিলেন সীতা দেবী। সেই সীতা সেই ধরিত্রীতে স্ব ইচ্ছায় মানে অপমানে আর সহ্য করতে না পেরে যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার উদ্দেশ্যে সকলকে মুক্ত করে দিয়ে তিনি ধরিত্রীতে প্রবেশ করেছিলেন, পাতাল প্রবেশ যাকে বলা হয়। সেইটিকে সামনে রেখে বর্তমান নারী সমাজ, নারীবাদীরা তাদের ব্যাখ্যাটি কিন্তু একবারে উড়িয়ে দেওয়া যায় না। তারা সীতাকে আত্মহত্যায় প্ররোচনা দিয়েছেন রাম, এটা তারা এস্টাবলিশ করার চেষ্টা করেছেন এবং নিষ্ঠুর নারী হত্যা বলে বর্ণনা করেছেন, এবং শেষ পর্যন্ত রিমোট কন্ট্রোলের উপস্থিত লোকজন দিয়ে ভূগর্ভস্থিত করে নিহত করেছেন। এবং রামচন্দ্র হলেন ক্ষত্রিয় ব্রাহ্মণ জোটের শুদ্ধ শোষণে সহায়ক সামন্ততন্ত্রের প্রতিভূ। ভগিনী নিবেদিতার তার দৃষ্টি দিয়ে না দেখলে অবশ্য পাঠকের সকল মতের বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে। এই সকল মত কিন্তু নতুন নয়, অভিনবও নয়, যদিও সংবাদ মাধ্যমে বহুল প্রচার পাচ্ছে যে ওয়েবার সাহেব সম্পর্কে বঙ্কিমচন্দ্র লিখেছেন, ইনি যেখানে সংস্কৃত শিখতে আরম্ভ করেছিলেন ভারতবর্ষের পক্ষে সেটা অতি অশুভক্ষণ। এই মতটি তারই প্রচারিত যে রামচন্দ্র নিজের স্ত্রীকে পুড়িয়ে মারবার আয়োজন করেছিলেন। আর দ্বিতীয় মতটির প্রতিবাদ রবীন্দ্রনাথ ইতিহাস নামক গ্রন্থে ভারতবর্ষের ইতিহাসের ধারা অধ্যায়ে লিপিবদ্ধ করে রেখে গেছেন। সুতরাং এটিও কিছুই নতুন নয়। রবীন্দ্রনাথের বক্তব্য, রাম এক সমাজ বিপ্লবের নায়ক।
আর্য অনার্যদের মধ্যে মিলন ঘটিয়েছেন। সুতরাং রাজা রামচন্দ্র ক্ষত্রিয় ব্রাহ্মণ জোটের শুদ্ধ শোষকের শোষণ ধারার সহায়ক এবং সামন্ততন্ত্রের প্রতিভূ, একথাও ঠিক নয়। আমরা যদি একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখার চেষ্টা করি, দেখব রামায়ণের কাহিনী ফিকশন না ইতিহাস। রামায়ণের মূল কাহিনীটা কিন্তু কল্পিত, অর্থাৎ ফিকশন, নাকি তার কোনো ঐতিহাসিক ভিত্তি আছে। এটা বিভিন্ন মানুষের কাছে বিভিন্নভাবে গ্রহণযোগ্যতা এনে দিয়েছে। তাই আদি রামায়ণ রচয়িতা স্বয়ং লিখেছেন, রামায়ণম ইতিহাস পুরাতম। ইতিহাসের কাহিনী বিস্তারিত হয়েছে রামায়ণের মহাকাব্যে। রামায়ণম ইতিহাস পুরাতনম পুরাবৃত্তম আখ্যানম। কথাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ সত্যকে তো পুনর্গঠিত করা যায় না। সত্য সত্যই, ভেঙে চুরমার করে আপন পূর্বপোষিত ধারণা অনুসারে নতুন রূপেও গড়া যায় না। যদিও দীর্ঘকালে সহস্র সহস্র বৎসরে বহু কবি ও কাহিনীকারের কল্পনা রামায়ণের নানাভাবে প্রদর্শিত হয়েছে এবং সেটিকে ভাঙচুর করেছে, কিন্তু বাল্মীকি রচিত আদিগ্রন্থ যখন দাবি করছে এটি ইতিহাসের আখ্যান, তখন তা সত্য হিসেবে গ্রহণ করা যেতে পারে। নানাবিধ কল্পিত আখ্যান ও ব্যাখ্যানের সংযোজনায় রাম কাহিনীতে যে বৈচিত্র্য সৃষ্টি হয়েছে, তার জন্য ঐতিহাসিক রমিলা থাপার এই কাহিনীর ঐতিহাসিকত্ব অস্বীকার করেছেন, কিন্তু তাতে বাল্মীকি রচিত মূল কাহিনীটি বাতিল হয়ে যায়নি। কিন্তু সেটিকে যে সত্য বলে নিশ্চয়ই গ্রহণ করা যেতে পারে, রমিলা থাপার সে কথা ভেবে দেখেননি। এ যে কেবল মন গড়া কল্পিত কাহিনী বা কেবল ফিকশন, একথা রবীন্দ্রনাথ অস্বীকার করেছেন। তার যুক্তি অকাঠ্য, এ আমরা পরবর্তী আলোচনায় তুলে ধরার চেষ্টা করছি। রবীন্দ্রনাথের মূল কথা ছিল, ভারতবর্ষ তার দুই মহাকাব্যে নিজ সমগ্র প্রকৃতিকে উদ্ধার করে প্রকাশ করেছে। এটা খুব গভীর চিন্তার ফলশ্রুতি বলা যেতে পারে। রবীন্দ্রনাথের মতো মানুষ লিখছেন, তার মূল কথাটি বক্তব্যের মধ্যে যেটা ফুটে হচ্ছে, ভারতবর্ষ তার এই রামায়ণ এবং মহাভারত, এই দুই মহাকাব্যে এদেশের নিজস্ব প্রকৃতিকে সমগ্রভাবে উদ্ধার করে প্রকাশ করেছে। যেন ভারতবর্ষের সমগ্র রূপটা তারই বহিঃপ্রকাশ এই দুটো মহাকাব্য। এর মধ্যে সত্য, নিষ্ঠা, হৃদয়াবত্তা, মানবিকতা, ধর্ম প্রতিষ্ঠা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা, অন্যায়কে এবং অধর্মকে নিঃশেষ করা, এগুলি ফুটে উঠেছে বারবার। সেটি কখনো ভালো কথার মাধ্যমে, কখনো বা দয়া মায়ার ভিত্তিতে, কখনো বা সেটি সর্বোচ্চ যুদ্ধের সাথে প্রতিবাদের প্রতিমূর্ত রূপ ধারণ করেছে। রবীন্দ্রনাথ আরও বলছেন, এটা নিশ্চয়ই যে ভারতবর্ষ রামায়ণে মহাভারতে আপনাকে আর কিছুই বাকি রাখে নাই, তার মতে এই জন্যই শতাব্দীর পর শতাব্দী যাচ্ছে, রামায়ণ মহাভারতের স্রোত ভারতবর্ষে আর লেশমাত্র শুষ্ক হচ্ছে না। প্রতিদিন গ্রামে নগরে সর্বত্রই তার সমান সমাদর। হাজার শুনছেন, হাজার আলোচনা হচ্ছে, হাজার প্রচার হচ্ছে, কিন্তু রামায়ণ মহাভারত একই তার গুরুত্ব, একই তার মানুষের কাছে গ্রহণযোগ্যতা সমানভাবে আজও প্রাসঙ্গিক হয়ে চলছে। প্রতিদিন আমরা গ্রামে নগরে একইভাবে এই রামায়ণকে দেখি।
বস্তুত সত্যের অমৃত স্পর্শ না থাকলে এতকাল ধরে সকল শ্রেণীর মানুষ হৃদয় তন্ত্রীতে তা এমন করে সুরঝঙ্কার তুলতে পারত না। রবীন্দ্রনাথের দেহাবসানের প্রায় 60 বছর পরে থেকে শুরু করে যদি আমরা দেখি, রবীন্দ্রনাথের শরীর 1941 সালে গেছে, তারপরে একটা শতাব্দী শেষ হয়ে গেল, যখন একবিংশ শতাব্দী শুরু হলো তারপর থেকে আজও 20টা বছর 24টা বছর চলে গেল। আজও একথা সমান সত্য তা প্রামাণিক হয়েছে যখন কিছুকাল আগে দূরদর্শনে রামায়ণ কাহিনী প্রদর্শিত হয়। সমগ্র ভারত এই প্রদর্শনীর সময় দূরদর্শন সামনে স্থির হয়ে বসে একাগ্র চিত্তে দেখেছে মানব জীবনের সেই চিরন্তন অমৃত মধুর করুণার মহাকাব্যের চিত্ররূপটা। পথঘাট সেই সময় প্রায় জনশূন্য হয়ে যেত, আমরা দেখতাম। প্রাত্যহিক কর্মচাঞ্চল্য সে সময় স্তব্ধ থেকেছে এবং সকল শ্রেণীর ও সকল ধর্মের মানুষই এটি আগ্রহ ভরে দেখেছেন। এখানে একথাও স্মরণ করা যেতে পারে যে বহির্ভারতের কোনো কোনো দেশে ধর্মান্তর ঘটে থাকলেও বা ঘটে গেলেও আজও তাদের নাট্যকলা প্রদর্শনীর মূল বিষয় এই রামায়ণ। সুতরাং জনচিত্তে রামায়ণ বিষবৃক্ষ না অমৃত মধুর ফল, তার পরীক্ষা নানাভাবেই হয়েছে, প্রমাণও হয়েছে। জনচিত্তে এটা অমৃত মধুর বলেই গৃহীত হয়েছে এবং আজও হয়ে চলেছে, এটা অস্বীকার করার উপায় নেই। সেই জন্যই এর এত জনপ্রিয়তা। এই সত্যটি উদ্ঘাটিত করে রবীন্দ্রনাথ বলেছেন, ধন্য সেই কবিকুলকে, কালের মহাপান্তরের মধ্যে যাদের নাম হারিয়ে গিয়েছে কিন্তু যাদের বাণী বহু কোটি নরনারীর দ্বারে দ্বারে আজও অজস্র ধারায় শক্তি ও শান্তি বহন করছে। শত শত প্রাচীন শতাব্দীর পলিমাটির অহরহ আনয়নের ফলে ভারতবর্ষের মধ্যে নতুন দিক দিগন্তের উন্মোচন ঘটছে। সেক্ষেত্রে এই চিত্রভূমিকে উর্বর করে রাখছে। রবীন্দ্রনাথ শেষ পর্যন্ত এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে এমন অবস্থায় রামায়ণ মহাভারতকে কেবলমাত্র মহাকাব্য বললে চলবে না, তার ইতিহাসের দিক থেকে বিবেচনা করে এটাকে ইতিহাস বলেই বলতে হবে। ঘটনাবলীর ইতিহাস নয়, কারণ সেরূপ ইতিহাস সময় বিশেষকে অবলম্বন করে ঘটে থাকে। রামায়ণ মহাভারত ভারতবর্ষের চিরকালের ইতিহাস, কোনো একটি নির্দিষ্ট সময়ের ইতিহাস নয়। যেন একটি নির্দিষ্ট সময়ের রচনা হতে পারে, একটি নির্দিষ্ট সময়ের কাহিনীকে, কাল্পনিক বা সত্য ঘটনাকে তুলে ধরার একটা দৃষ্টিকোণ থাকতে পারে, কিন্তু সেটা চিরপ্রাসঙ্গিক হয়ে গেছে, আজ চিরকালের ইতিহাস হয়ে রয়ে গেল। অন্য ইতিহাস কালে কালে কতই না পরিবর্তিত হচ্ছে, কিন্তু এই ইতিহাসের পরিবর্তন কখনো হয়নি, বা আমার মনে হয় হবেও না। যেমন ভাবে কিছু ব্যাখ্যা করার সুযোগ থাকতে পারে, আমার মতামত দেওয়ার অধিকার থাকতে পারে, কিন্তু সত্যতা এবং ওই যে অকাল্পনিক বা কল্পনার দৃষ্টিতে সৃষ্ট, সেটিকে কোনোভাবেই আমরা গুরুত্বহীন বলতে পারি না। ভারতবর্ষের যেটা সাধনা, যেটা আরাধনা, যেটা সংকল্প, তারই ইতিহাস এই দুই মহাকাব্যের মধ্যে চিরকালের সিংহাসনে বিরাজমান হয়ে রয়েছে। যেন স্বামী বিবেকানন্দ ঠিক একই কথা বলেছেন। 1900 খ্রিস্টাব্দে আমেরিকায় প্রদত্ত রামায়ণ শীর্ষক একটা তিনি বক্তৃতা দিয়েছিলেন। সেই বক্তৃতায় বলছেন, দ্য কোশ্চেন ইজ নট whether the story is history or not. We know that the ideal is there. অর্থাৎ কোশ্চেন এটা নয়, বা ভাবনা এটা নয়, বা প্রশ্ন এটা নয়, whether বা অর্থাৎ এটা কোনো গল্প ইতিহাস থেকে নেয়া, বা সেটা নাও হতে পারে, কিন্তু আমরা জানি এটা একটা আইডিয়াল, এর মধ্যে একটা আদর্শ রয়েছে,
এর মধ্যে একটা বিশ্বাসযোগ্যতা রয়েছে, এর মধ্যে একটা অপ্রকাশিত শক্তি রয়েছে, যেটা আমরা দূর থেকে অনুভব করতে পারি, তার ভেতরে ঢুকলে সেটাকে বিশ্বাস করতে পারি। রবীন্দ্রনাথের মতে সেই কারণেই কিন্তু রামায়ণ মহাভারতের যে সমালোচনা তা অন্য কাব্যের সমালোচনা হতে স্বতন্ত্র। কিন্তু রামের চরিত্র উচ্চ কি নীচ, লক্ষণের চরিত্র আমার ভালো লাগে কি মন্দ লাগে, এই আলোচনারই এখানে যথেষ্ট নয়। কিন্তু স্তব্ধ হয়ে শ্রদ্ধার সাথে বিচার করতে হবে সমস্ত ভারতবর্ষ অনেক সহস্র বৎসর ধরেই কিন্তু এটাকে যেভাবে গ্রহণ করেছে, এটাই সবিনয় এখন আমাদের কাছে বিচার্য বা বিচার করার যোগ্য আমার মনে হয়। বিবেকানন্দ বলছেন ভারতবর্ষের জাতীয় আদর্শ হচ্ছে ত্যাগ এবং সেবা। রবীন্দ্রনাথ একই কথা বলেছেন তার নববর্ষ শীর্ষক কবিতায়। রবীন্দ্রনাথ ভারতবর্ষের উদ্দেশ্যে বলেছেন, রাজা তুমি নহে হে মহাতাপস, তুমি প্রাণের প্রিয়। কবি আরও লিখছেন, দৈন্যের মাঝে আছে তব ধন, মৌনের মাঝে রয়েছে গোপন, তোমার মন্ত্র অগ্নি বচন তাই আমাদের দিও। আসলে ভারতের বাণী ত্যাগের অগ্নিমন্ত্র, সেটাই তার অমূল্য সম্পদ। এদেশের মানুষের কাছে ত্যাগের মধ্যে সবচেয়ে বেশি আনন্দ। কাউকে দিতে পারলে, কারোর জন্য কিছু করতে পারলে নিঃস্বার্থভাবে, কোনো চাওয়া পাওয়ার আশা রেখে। স্বামী বিবেকানন্দ বলছে, একজনকে দান করে যদি কোনো কিছু আশা না করো তখনই শান্তি, যদি কিছু আশা করো তখনই তোমার অশান্তি, কষ্ট, মনের মধ্যে ভীষণ একটা আক্ষেপ, এই পেলাম না, ওই দিল না। ভালোবাসা বা কারো প্রতি প্রিয়তা, কারো প্রতি শ্রদ্ধা, সেখানেই সার্থকতা, যেখানে নিঃস্বার্থ থাকবে। সে আমাকে ভালোবাসলো কিনা জানি না, সে আমাকে চাইলো কিনা জানি না, তার ভালো গুণটা, তাকে আমার ভালো লাগাটা সর্বদাই নিঃস্বার্থভাবে, কোনো চাওয়া পাওয়ার বাইরে, সেই শ্রদ্ধাটাই, সেই ভালোবাসাটাই, সেই প্রিয়তা, সেই শ্রদ্ধাটাই কিন্তু চিরন্তন। নইলে স্বার্থের হয়ে যায়, চাওয়া পাওয়ার হয়ে যায়, মাপকাঠির মধ্যে বিবেচনাধীন হয়ে যায়, যে আমি এই করেছি উনি আমার এই করলেন না, আমি এই দিয়েছি উনি আমাকে এর বিনিময়ে ততখানি দিলেন না। তখনই মানে কষ্ট, তখনই মনে বিষাদের ছায়া এবং বিভেদের একটা ভাঙন চেহারা দেখা যায়। এটিকে যদি গুরুত্ব দেওয়া যায় তখন কিন্তু কোনো কষ্ট নেই, তখন কোনো অশান্তি নেই, তখন মানুষ নিজের সামনের পথটাকে খুব আনন্দের সাথে এবং সহজেই অতিক্রম করতে পারে। রামায়ণের চরিত্রগুলো সীতা, রাম, লক্ষ্মণ, ভরত অর্থাৎ সবকটি মুখ্য চরিত্র ত্যাগের মহান। কঠিনতম ত্যাগ, মর্মচ্ছেড়া দুঃখের তপস্যায় সেকালের চরিত্রগুলো লোকোত্তর মহিমা পেয়েছে। এই জন্যই অর্থাৎ ভারতের জাতীয় আদর্শটাকে তুলে ধরার ধরুনই রামায়ণ ভারতের জাতীয় মহাকাব্য হয়েছে। আমরা অনেকটা ভূমিকা তৈরি করে ফেললাম, রামায়ণকে নিয়ে, মহাভারতকে নিয়ে, রবীন্দ্রনাথকে নিয়ে এলাম, বিবেকানন্দকে নিয়ে এলাম, কিন্তু আমরা এগোবো নিবেদিতাকে নিয়ে। এ দৃষ্টিকোণ ভারতীয়দের, বিচার ভারতীয়দের, কিন্তু নিবেদিতার দৃষ্টিকোণ থেকে দেখলে সেটা আমাদের দৃষ্টিকোণ, আর নিবেদিতার দৃষ্টিকোণ থেকে নিজের একটা সামারিতে পৌঁছাতে পারবো, একটা জিষ্টে পৌঁছাতে পারবো, একটা সঠিক উপলব্ধিতে পৌঁছাতে পারবো। আমার মনে হয় ভারতবর্ষ তো বহু প্রাচীন দেশ, তার সুদীর্ঘ জীবনে সেই পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে সব কিছু। ভোগবাদেরও পরীক্ষা হয়েছে, বহু প্রাচীনকালের রাজা যযাতির কাহিনী আমরা জানি। যযাতি যখন ঋষি সাপে জরাগ্রস্ত হয়েছিল তখনও তার ভোগাকাঙ্ক্ষ তৃপ্তি হয়নি। তিনি তখন তার কনিষ্ঠ
পুত্র কুরুকে তার সম্মতিক্রমে আপন জরা ভাব অর্পণ করে সহস্র বছরের আবার ভোগসুখের জন্য তিনি আবদার করে বসলেন এবং তার আরাধ্যর কাছে বললেন, আমি পুত্রের সম্মতিতে তার যৌবনটা আমি নিতে চাই। এই যজাতির মতো মনি ঋষি সে ভোগের একদম চরম জায়গায় পৌঁছাতে যান। মন্ত্র হয়ে তার ইচ্ছে, তারপর তিনি বললেন, না, ভোগে তৃপ্তি নেই, ভোগের দ্বারা ভোগ বাসনা উপশম হয় না, অগ্নিতে ঘিয়াহুতির ন্যায় এটা বেড়েই যায়। ন জাতু কামানাম উপভোগে ন সম্মতি হবিষা কৃষ্ণবর্তেব ভুয়ো এভাবি বর্ধতে। ভারতবর্ষের এই জন্য কোনোদিন ভোগের আদর্শ বড় করে দেখেনি এবং দেখবেও না। যারা সত্যিকারের জ্ঞানী এবং নিজেদের মধ্যে এতটুকু চিন্তাশীলতার পরিচয় মানুষের কাছে দেখার চেষ্টা করেন বা দেখাবার চেষ্টা করেন, তাদের শিক্ষা দীক্ষা আদর্শ বিশ্বাস তারা যখন নিজেদের উপলব্ধি দেন, তখন তারা কোনোদিনই ভোগের আদর্শকে বড় করে দেখেনি। কথোপকথনে আমরা দেখেছি বালক নচিকেতার কাহিনীতে আমরা পাই, নচিকেতা যখন মৃত্যুর অধিপতির নিকট পৌঁছে মৃত্যু এবং আত্মদত্ত জানবার বর চাইলেন, যম তাকে নিবৃত্ত করতে চাইছেন। বললেন, তুমি বরঞ্চ রাজ্য সম্পদ এবং ঐশ্বর্য ভোগ করো, আমি তা দিচ্ছি, কিন্তু আত্মতত্ত্ব জানতে চেও না। কিন্তু বালক নচিকেতা ধনসম্পদ রাজ্য ঐশ্বর্য প্রত্যাখ্যান করলেন। তিনি আত্মতত্ত্বের জ্ঞান ব্যতীত তার কিচ্ছু চাই না। একটু আগে যজাতির কথা বলছিলাম, তিনি ভোগের একজন ঋষি, তিনি ভোগের তৃপ্তি ভোগের দ্বারাই মেটাতে চাইছিলেন। পরে তার শিক্ষা হলো এটা আগুনে ঘি দেওয়ার মতো। ছেলে পুরুর যৌবন নিলেন, তারপরে আরও তার ইচ্ছে, আরও দাও, আরও বর, আমি আরও ভোগ করতে চাই। তিনি বুঝলেন এর শেষ নেই, যতক্ষণ না আমি নিজেকে কন্ট্রোল করছি বা নিজেকে যতক্ষণ সংযম করছি, এটা বাড়তেই থাকবে, চাওয়ার শেষ থাকবে না। না পেলেও তখন বিধ্বংসী রূপ ধারণ করে সেইটি চাওয়াটার পাওয়ার জন্যে সচেষ্ট হতে থাকবে। তখন সে মানুষ হলো না, পশুতে পরিণত হয়ে গেল, পশুবৃত্তিতে পৌঁছে গেল। তাই পশুরাও নিজেদের কন্ট্রোল করতে পারে, তারা সব সময় কামনা বাসনা শেষ পর্যন্ত যায় না, একটা সময় তারা থেমে যায়। এটি নিয়ম জগতের। যেটা বেশি করে ভালো লাগে সেটাকে বেশি করে চাওয়া আর বেশি করে পাওয়ার জন্য যে সংগ্রাম, সেটা মানুষকে ধ্বংসের পথে এগিয়ে নিয়ে যায়। এটা বোঝার ক্ষমতা যাদের হয়ে যায়, তখন তারা ওই ত্যাগের মধ্যেই তৃপ্ত থাকে, দানের মধ্যেই তৃপ্ত থাকে, মানুষকে দিয়েই আনন্দ পায়, পেয়ে বা নিয়ে নয়। এটি ভারতবর্ষের মূল আদর্শ। আমরা দেখব এই নচিকেতা যেভাবে সমস্ত রাজ্য সম্পদ এবং ঐশ্বর্য যেটি অভিপ্রায় থেকে থাকে যে কোনো যুবক বা বালকের, তিনি সেটাকে ত্যায্য করছেন এবং কি চাইছেন, তিনি চাইছেন মৃত্যুতত্ত্ব, মৃত্যুর এবং আত্মতত্ত্বের জ্ঞান। সে ঐশ্বর্য চাইছে না কেন? রাজার কাছে, যমরাজের কাছে তিনি সেটা চাইছে না। আত্মতত্ত্বের জ্ঞান ব্যতীত তিনি শান্ত হচ্ছেন না। আবার আমরা বৃহদারণ্যক উপনিষদ দেখছি, প্রব্রজ্যা গ্রহণের সৎকল্প গ্রহণ করে ঋষি যাজ্ঞবল্প তার পার্থিব সম্পদ 2 পত্নীকে যখন দিতে চাইছেন, মৈত্রী এবং কাত্যায়নকে, মৈত্রী ওই ধনসম্পদ প্রত্যাখ্যান করছেন, বলছেন যে নাহং নামৃত্যুশ্যাম কিম অহং তেন কর্যাম, অর্থাৎ যা দিয়ে আমি অমৃতত্ব পাব না,
বা আমার অমৃতত্ব লাভ হবে না, তা দিয়ে আমি কি করব? আসলে এটাই ভারতবর্ষ। ভারতবর্ষের মর্মের কথা যা যুগ যুগান্তর ধরে ধ্বনিত হয়ে রয়েছে এই বিশ্বে। সেজন্যই ভারতবর্ষের সভ্যতা এত উন্নত নৈতিক সভ্যতা, এবং সেই কারণেই ভারতবর্ষে সন্ন্যাসাশ্রম আজও সর্বোচ্চ সম্মানিত। এবং নারীর আদর্শ পবিত্রতা থেকেও পবিত্র হওয়া। রাম বা সীতাকে বুঝতে হলে এটি ঠিক ঠিক বুঝতে হবে, এত কঠোর নৈতিকতা ভালো কি মন্দ সে বিচার স্বতন্ত্র। মনে রাখতে হবে ভারতবর্ষ এই নৈতিকতাকেই তার মূল্য মানে সর্বোচ্চ স্থান দিয়েছে। অবশ্য শেষ পর্যন্ত নৈতিকতাই সব সভ্যতার মানদণ্ড। এটা কে বলছেন? নিবেদিতা। এই জন্য আমরা দেখি বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ দেশের দেশনায়ক, যিনি সাম্প্রতিককালে তার নৈতিক শৈথিল্যে সভ্য জগৎ সন্তুষ্ট হয়ে উঠেছে, তিনিও স্বীকার করছেন বিশ্বের মানুষের কাছে যদি কিছু দেয়ার থাকে সেটার নাম ত্যাগের আদর্শ। নৈতিকতাকেই মূল্যায়নের সর্বোচ্চ স্থান দিয়ে দেশ বড় হতে গেলে সেটাকেই অবলম্বন করে এবং সেটাকেই অস্ত্র হিসাবে ব্যবহার করে। শেষ পর্যন্ত নৈতিকতারই চাহিদা বিশ্বের মানুষের কাছে বড় হয়ে ওঠে। সব সভ্যতারই কিন্তু এটি মানদণ্ড। নিবেদিতা ভারতবর্ষের কাছে চিরকৃতজ্ঞ তা দেখিয়েছেন, কারণ ভারতবর্ষই এই নৈতিকতারই উৎসস্বরূপ। পৃথিবীর মানুষকে এই ত্যাগের আদর্শের দ্বারা নিজেদেরকে নিজ জায়গায় নিজ লক্ষ্যে পৌঁছাতে সাহায্যকারী আদর্শের নাম ভারতবর্ষ। নিবেদিতার এই ভারত দর্শন এখানেই সার্থক রূপ পেয়েছে। তাই আপনাদের কাছে ছুটে আসি প্রতি রবিবার নিবেদিতার ভারত দর্শনকে নিয়ে। আমরা ভারতবর্ষে জন্মেছি, ভারতবর্ষে খেয়েছি, পড়েছি, শঙ্করী ভাষায় আমরা ভারতবর্ষকে ভোগ করেছি, ভারতবর্ষকে আমরা ভোগ্য করেছি, কিন্তু ভোগবাদের বাইরে বেরিয়ে ভারতবর্ষের আসল রূপটিকে দেখার চেষ্টা করিনি। ভারতবর্ষ না করেনি, কিন্তু যে ভারতবর্ষের ভোগের সামগ্রীগুলি আমরা গ্রহণ করছি, একবারও সেই ভারতবর্ষের রূপটিকে, তার দৈন্য, তার সমৃদ্ধি রত্ন ভাণ্ডারকে আমরা আরও দৈন্য করে দিয়েছি। তাকে না চিনে নিবেদিতা চেনাতেই ভারতবর্ষকে এসেছিলেন। এটাই নিবেদিতার ভারত দর্শন আমাদের কাছে। ভারত দর্শন, ভারত দর্শন, ভারত দর্শন, যেটি আমাদেরও সম্বিত ফিরিয়ে দেয়, আমাদেরকে এই ভারতমুখী করে, বিদেশমুখী নয়, স্বদেশমুখী। এটাই কাজ নিবেদিতার ভারত দর্শনের আমার কাছে আদর্শ। সেটি আপনাদের কাছে আমি এগিয়ে দিতে এসেছি, এটি আপনাদের কাছে পৌঁছে দিতে এসেছি। এটি আমার জীবনের আমৃত্যু ব্রত। সকলে ভালো থাকবেন। ওং অসত উমা সদ্গময় তমসমা জ্যোতির্গময়। একটি কথা বলে রাখি, নিবেদিতার ভারত দর্শনে এই রামায়ণ নিয়ে যে কাহিনীটি শুরু করলাম, নিবেদিতার দৃষ্টিতে আমরা এগোতে থাকবো। এই রামায়ণকে নিয়ে কয়েকটি পর্ব চলবে। অনেকের অনুরোধে এই নিবেদিতার দ্য ক্রেডল টেলস অফ হিন্দুইজম থেকে তুলে নিয়ে আসা কাহিনীগুলিকে আপনাদের সামনে তুলে ধরব। এই নিবেদিতার ভারত দর্শনের ভারতবর্ষের ঐতিহাসিক পুরাণের তত্ত্বের কিছু কাহিনী প্রথমেই যেটি শুরু করেছি তার নাম রামায়ণ। একে আমরা সীতায়নে পরিণত করব, কারণ নিবেদিতা ভারতবর্ষের জাতীয় আদর্শকে সম্মান দিয়ে, যে জাতির আদর্শ নারী, শক্তির আদর্শ নারী, পরিবারের আদর্শ নারী, সেই নারীকে সামনে দিয়ে তার শিক্ষা, তার দীক্ষা, তার ভারতবর্ষে আসা, তার ভারতবর্ষের সেবার আসল অঙ্গীকার ভারতবর্ষের নারী এবং ভারতবর্ষের কষ্ট পাওয়া জনগণের সামনে, পাশে
থাকা তার চির অঙ্গীকার। সকলে ভালো থাকে।